We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. দর্শক শুনলেন জেডি ভ্যান্স, যিনি ইউএসের ভাইস প্রেসিডেন্ট, উনি পাকিস্তানে এসেছিলেন। ওই যে একটা চুক্তির ব্যাপার ছিল ইরানের সঙ্গে, বৈঠক হয়েছে। তো বৈঠকের পরে উনি যেটা বললেন যে আলোচনা অনেকটাই হয়েছে, সেটা ভালো, কিন্তু খারাপ যে বিষয় সেটা হচ্ছে যে কোনো চুক্তি হয়নি। আর এতে করে খারাপটা অনেক বেশি ইরানের জন্যে, সেটাও উনি কার্যত একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো উনি ফিরে গেছেন। তার মানে যে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি যেটা চলছে তার একটা সমাধান, মানে স্থায়ী সমাধানের জন্য যে বৈঠকটা হওয়ার ব্যাপার ছিল, সেই বৈঠকটা হয়েছে পাকিস্তানে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তো ফলে যখন বৈঠকটা মানে চুক্তি যখন হলো না, ফলে এখন প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে এবার কি হবে? ফের কি তাহলে যুদ্ধ শুরু হবে? ফের কি সেই সংকটটাও আমরা আবার শুনতে পাবো? এবং কেনই বা এই চুক্তি সম্পন্ন হলো না? কী বা দাবি ছিল? ওই যে বললেন না যে আমাদের দাবি মানা হয়নি, তো কী দাবি ছিল? কেনই বা ইরান মানল না? আমি দর্শক এ নিয়ে চর্চা করব। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, সকালে আবার আপনাকে নিলাম, কারণ সকালেই তো এই খবরটা সামনে এলো এবং জেডি ভ্যান্সের বক্তব্য শুনলাম। উনি পরিষ্কার বললেন যে চুক্তি হয়নি এবং এটা ইরানের জন্য অনেক বেশি খারাপ, এটাও কিন্তু উনি বললেন বা হুঁশিয়ারি দিলেন। কি হলো? চুক্তিটা কেন হলো না? কার কি দাবি ছিল? দেখুন, এই চুক্তি না হওয়ার জন্য প্রধান দায়ী, যেটা আমার ব্যক্তিগত মতামত, যেটা আমি অন্যান্য চ্যানেলে একটু বলেওছি যে মোস্ট প্রবাবলি এটা ফেল হবে, সেটা হচ্ছে আমেরিকা। তার কারণ হচ্ছে যখন কেউ কারোর সাথে চুক্তি করে তাহলে সেটাতে দুপক্ষেরই ইন্টারেস্ট থাকে। এমন না যে চুক্তিটা এক পক্ষের ইন্টারেস্ট। এবার ইরানের তো ইন্টারেস্ট ছিলই, তাদের মাথায় বোম পড়ছিল, নিউক্লিয়ার বোমের হুমকি আসছিল, আর আমেরিকারও ইন্টারেস্ট ছিল। তারা ওখানে ফেসে গিয়েছিল, চোরা বালিতে তলিয়ে যাচ্ছিল, তারা ওখান থেকে নিষ্কৃতি চাইছিল, পরিত্রাণ চাইছিল। তাদের সৈন্যরা অনেক মারা যাচ্ছিলেন, তাদের জাহাজ অ্যাটাক হচ্ছিল। একটা পাইলটকে বাঁচাতে গিয়ে দুটো হেলিকপ্টার আর 4টে যুদ্ধজাহাজ তারা ওখানে রেখে এসছেন। তারা বুঝতে পারছিলেন যে এই খাদ অনেক গভীর, এখান থেকে বেরানো মুশকিল, এবার যদি সটকে পড়া যায়। সেটা আমি আপনার চ্যানেলে বলেছি। কিন্তু চুক্তির মনোভাবে একটা ঔদ্ধত্য ছিল, এবং সেটা আমেরিকার একটু বেশি ছিল, কিন্তু ইরানেরও খুব একটা কম ছিল না। ফলে একটা মানে আশঙ্কা করছিলাম যে এই চুক্তিটা হয়তো হবে না। আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে তার জন্য আমি দায়ী করব পাকিস্তানকে। আপনি যদি দেখেন, আচ্ছা, এই যুদ্ধটা ডাইরেক্ট কাদের কাদের হয়েছে? আমাদের তো যুদ্ধতে আমরা একটু সাফার করেছি, তেলের দাম বেড়েছে, বাংলাদেশের তেলের দাম বেড়েছে, জাপানের তেলের দাম বেড়েছে, বাট যুদ্ধতে বোম কাদের কাদের মাথায় পড়েছে? একে অপরের মাথায়। ইরান, ইসরায়েল, আমেরিকার কিছু সৈন্য সামন্ত, আর আরবের 8খানা দেশ, লেবানন। তারা কোথায় চুক্তিতে? এ তো আমেরিকা আর পাকিস্তান মিলে ইরানকে ডেকে একটা হজবরলা চুক্তি করছে। ইসরায়েল কোথায়? আরব দেশগুলো কোথায়? তাদের কথা কে শুনবে? পাকিস্তান কোন পক্ষের? তারা কি ইরানের পক্ষে? মনে তো হচ্ছে না। তারা কি আরবের পক্ষে? মনে তো হচ্ছে না। তারা কি ইসরায়েলের পক্ষে? কোনোভাবেই না। তারা তো, তাদের রক্ষামন্ত্রী তো টুইট করেছিল যে ইহুদিরা হচ্ছে পৃথিবীর সব থেকে নিষ্কৃততম জাতি। তারপরে সেই টুইটটা তাকে দিয়ে মোছানো হয়েছে। ততক্ষণে যা ক্যান্সার কথাটা নাকি ইউজ করেছিলেন, ক্যান্সারের মতো। হ্যাঁ, এবং 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 সেখানে সেই টুইটটা সেই মানুষটি যে কলকাতাতে অ্যাটাক করবে বলেছিল কিছুদিন আগে, আপনার যদি মনে থাকে, আপনার সাথে আমি বসেও ছিলাম সেই ব্যাপারটা নিয়ে, এবং তখনও বলেছিলাম যে এই লোকটা পাগল, এর কথা ঠিক নেই। তো সে টুইটটা মুছেছে। ততক্ষণে না যা ড্যামেজ হওয়ার হয়ে গেছে। কেন জানেন? আমেরিকার তো দুজন মানে জেডি ভ্যান্স ছাড়া আরো খুব দুজন ইম্পর্টেন্ট মানুষ এসেছিলেন, এবং সেই মানুষগুলো কিন্তু মানে দুজনেই ইহুদি ছিলেন। একজন ট্রাম্পের জামাইও বটে। হ্যাঁ, তো এইবার হচ্ছে কি, সবাই জানে এটা ইন্টারনেটে, মানে উনি অ্যাডভাইজার, মানে খালি জামাই বলে না, মানে উনি ট্রাম্পের অ্যাডভাইজার। এবার কি হচ্ছে যে এইখানে
যখন এই টুইটটা করে মুছলেন তখনই তো ইসরায়েল মানে একটা কমপ্লেন করছিল। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা পাকিস্তানকে আমি দায়ী করি, সেটা হচ্ছে পাকিস্তান বোধহয় ইরানকে মিথ্যা কথা বলেছিল যে লেবানন ইস্যুটা এই ট্রিটির মধ্যে আছে। কারণ লেবাননে অ্যাটাক হবে না এটা নিয়ে ইরান যখন জোরে জোরে বলতে শুরু করেছে, তখন হট করে জেডি ভ্যান্স ওখান থেকে রওনা দেওয়ার আগে বলেছিল না, লেবাননের ব্যাপারটা নেই, না 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 একেবারেই নেই। তো এইটা বোধহয় ওরা একটা শয়তানি করেছিল যে কোনো রকম ভাবে পাকিস্তানে যদি এদের বসাতে পারি, তাহলে কি হবে যে আমরাই হয়ে যাব বিয়ে বাড়ি আর কি, মানে বর এলো না কোণে এলো না, কিন্তু আমরাই হয়ে গেলাম মালিক আর কি। তো সেইভাবে পাকিস্তান এটা করেছিল মনে হয়, আমি তো কোনো শিওর নেই। এবং আরেকটা জিনিস আজকে দেখলাম জানেন, যতক্ষণ অবধি এই ব্যাপারটা চলছিল টিভি খুললে খালি আসিম মুনির আর পাকিস্তানের শাহবাজ শরীফকে দেখছিলাম। হ্যাঁ, মিষ্টি মিষ্টি হাসছে, একে ধরছে ওকে ধরছে, এয়ারপোর্টে যাচ্ছে, একে রিসিভ করছে, একে চা খাওয়াচ্ছে, এর সাথে গল্প করছে 24 ঘন্টা। এবং সারা পাকিস্তানে আনন্দ হচ্ছে যে পাকিস্তান একটা বিরাট কাজ করেছে, একটা বিশাল কাজ করেছে। এবং সেখানে এখন দেখলাম যখন ফেল হয়ে গেল, জেডি ভ্যান্স নিজে বললেন টিটি ফেল্ড, আমি প্লেনে বসলাম বলে টক করে সিঁড়ি দিয়ে প্লেনে উঠে গেলেন, দেখতে পেলাম। এইবার পাকিস্তানে কে এই অ্যানাউন্সমেন্টটা করলো জানেন? পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাক ডার। কেন? এখন লজ্জা করছে তাদের সামনে আসতে? এই দুটো তো নোবেল পিস প্রাইজ চাইছিল কতদিন আগে, 2 দিন আগের থেকে পাকিস্তানে চলছে নোবেল পিস প্রাইজ। কেন জানেন? কারণ তারা চেয়ার লাগিয়েছে, এসি অন করেছে, খাবার দিয়েছে এদের, এবং একটা বোকা বানিয়েছে লোকেদের, এবং তারা নাম কিনেছে বলে নোবেল পিস প্রাইজ চাইছিল। এখন ইশাক ডারকে দিয়ে অ্যানাউন্স করালো টিভিতে, যেটা হয়নি। আমরা চেষ্টা করেছিলাম, আমরা আবার চেষ্টা করবো। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি, কি হবে? দেখুন, টক্স ভেঙেছে দুটো বড় বড় কারণে, একটা হরমুজ প্রণালী আর একটা নিউক্লিয়ার। আমেরিকার বক্তব্য, আমরা খুব ফ্লেক্সিবল ছিলাম, আমরা রাজি হয়ে যাচ্ছিলাম সবকিছুতে, কিন্তু ইরান মানছে না, একেবারেই মানছে না ইউরেনিয়ামের ব্যাপারটা নিয়ে আর হরমুজের ব্যাপারটা নিয়ে। ইরানের বক্তব্য যে আমেরিকা তো এমন ভাবে টিটি করতে এসছে যেন কোনো ডিমান্ডের তাদের আর শেষ নেই, তাই জন্য 21 ঘন্টা আমরা কথা বলবার পরে আমরা টিটিটাকে ভেঙে দিচ্ছি, এন্ড অফ টিটি। এদের যে ডিমান্ড লিস্ট ছিল, সেটাতে ইরানের মেন ডিমান্ড লিস্ট যেটা ছিল, হরমুজে আমরা ট্যাক্স বসাবো, এবং একটা পয়সা না, এক একটা জাহাজের পিছনে $2 মিলিয়ন। আপনাকে একটা ছোট্ট আইডিয়া দিই, সুয়েজ ক্যানেলে ট্যাক্স বসানো হয়, কিছু দেশ, সেটা ইজিপ্টের মতো কিছু দেশ আছে, সেটার থেকে ট্যাক্স পায়। প্রত্যেকটা জাহাজ যায়, ওটা ম্যানমেড একটা চ্যানেল, দুটো সমুদ্রকে কানেক্ট করে। হ্যাঁ, এইবার ভূমধ্যসাগর আর রেড সি, যেটা আপনি আগে একবার আপনার সাথে কথা বলেছিলাম এটা নিয়ে, যে ওই দিকটাতে। এবার এইখানে যদি ট্যাক্স বসে, সেটা সুয়েজ ক্যানেলে যে আর্নিং হয় বছরে, তার থেকে 100 গুণ বেশি হতো, কারণ এখানে জাহাজ অনেক বেশি যায়। তো এইখানে ইরানের এটাতে আমেরিকা রাজি হচ্ছিল না, তারা বলছিল না, আমরা এরকম কথা বলিনি। এইবার ইরান নাকি নিউক্লিয়ারের ব্যাক গিয়ার মারতে রাজি হচ্ছিল না। এটা আমি আরো কিছু জিনিস দেখেছি দুপক্ষের। একটা হচ্ছে ট্রাম্প, যখন ওরা প্লেনে ইরানের লোকগুলো, তখন টুইট করছে এই লোকগুলো ট্রিটি করতে আছে, এখনো নিঃশ্বাস নিচ্ছে, তার কারণ এরা টক্স করছে, টক্স না করলে এতক্ষণে পরপারে চলে গেছিল। এটা বলার খুব প্রয়োজন ছিল। এবার ইরানের তরফ থেকেও দেখুন, উনি যখন আসছিলেন গালিবাফ, ওই প্লেনের মধ্যে যে শিশুগুলো আমেরিকার বম্বিং এ মারা গেছে, তাদের ছবি আর ব্যাগের ছবি নিয়ে টুইট করছিলেন, আমি এদেরকে সঙ্গে নিয়ে আসছি। তার মানে কেউ ট্রিটি করতে আসেননি, এরা গোছাতে এসেছিলেন, সময় নিতে এসেছিলেন। আমি এটা একেবারে একটা চ্যানেলে বলেছি, কোথাও এরা, আমাদের মিলিটারি ভাষায় এটাকে বলা হয় লজিস্টিক পজ। লজিস্টিক্স পজ মানে অনেকক্ষণ যুদ্ধ হয়েছে, ক্ষয়ক্ষতির একটু হিসাব করা যাক, যার যেটা ফুরিয়ে গেছে জিনিসপত্র, তোমার বোম ফুরিয়ে গেছে, চলো তোমাকে 30টা বোম দিলাম, তোমার কি ফুরিয়ে গেছে, এটা তাহলে তুমি এটা ভরে নাও, এমনি করে টোরে আবার যুদ্ধ করব। আমার মনে হয় দুই পক্ষ তাই করলো, কারণ আমি শুনেছি চীনের অনেক জাহাজ নাকি, যুদ্ধ জাহাজ, বড় বড় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইরানে নেমেছে রিসোর্স নিয়ে। আমার এটাও কালকে দেখেছি, ট্রাম্প বলছে যদি চীন ইরানকে কিছু সাপ্লাই দেয়, তাহলে চীনের সঙ্গে আমার বোঝাপড়া হবে। তো এইখানে গড়বড় আছে। তো আমার মনে হয়, কারণ আরেকটা জিনিস দেখলাম, যখন টিটি করতে বসেছে জানেন ইরানের মানুষগুলো, তাদের এই বুকের এখানটাতে একটা ব্যাজ ছিল, ওই ব্যাজটাকে আপনি ফটোটা যদি বাড়ান না, দেখবেন ওখানে খামেনিদের ছবি আছে, 2 খামেনি, মোস্তাবা আর তার আগের জন আয়াতুল্লাহ। তো এই এই ব্যাজ পরে ওরা এসছে, যে যাদের তুমি চেঞ্জ করবার বলছো, যে চেঞ্জ করে দিয়েছো, তাদের আমরা লোক।
আমরা তাদের বক্তব্য রাখতে এসেছি, ফলে ট্রিটিটা সিরিয়াস না। আর ইসরায়েলকে কেন ডাকা হলো না? ইসরায়েলের নামে তুমি কথা কেন বললে? তুমি যদি মিডিয়েটর হও, রেফারি হয় আম্পায়ার, তুমি আগেই যদি দেখিয়ে দিলে তোমার একটা দলের সাথে শত্রুতা আছে। ইসরায়েল লেবাননকে অ্যাটাক করছে, এবং লেবানন আজকে প্রাইম মিনিস্টার লেবাননের ইউএসএ তে ট্রাম্পের সাথে মিটিং ছিল, ক্যান্সেল করে দিয়েছে। সে নিজেও ক্যান্সেল করে দিয়েছে। অনেকগুলো ফরেন কান্ট্রি জানেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, এরা বলছে যে লেবাননের এই অ্যাটাকটা বন্ধ করাতে হবে ইউএসকে। এইবার কি হচ্ছে, এই ভজগটের মধ্যে ট্রিটির আশা খুব একটা, আমি তো খুব সাধারণ মানুষ, বাট যারা এইসব নিয়ে অনেক বড় বড় বই লিখেছে, ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট, তারাও বলছিল হয়তো সাকসেসফুল হবে না, তারা আশা করছিল না খুব বেশি এই টিটি থেকে। সবাই একটা কথাই বলছিল, যদি হয়ে যায় আমরা সবাই আনন্দিত। সে পাকিস্তানই করুক না, পাকিস্তান যদি ভালো কাজ করে তো ভারতের কেন কষ্ট হবে? খুব খুব আনন্দিত হব, সে পায়, তারা নোবেল পিস পায়। এবার হচ্ছে হবেটা কি? আমার মনে হয় হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যাবে, কারণ ইরান অলরেডি মেসেজ দিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী বন্ধ। ট্রাম্প বলছে হরমুজ প্রণালীতে, আপনার সাথে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে মাইন বিছিয়েছিল ওরা ওই জলের মধ্যে, ওয়াটার মাইন। ট্রাম্প বলছে হরমুজ প্রণালীতে মাইনগুলো পরিষ্কার করবার জন্য ইউএস এর দরকার হবে, কারণ ওদের যত জাহাজ আছে সব তো আমরা ডুবিয়ে দিচ্ছি, তাহলে জাহাজ কি পরিষ্কার করবে? আর মাইন ক্লিয়ারিং ভেহিকল। এবার কি হয় দেখুন, আমরা আর্মিতে ল্যান্ড মাইন সম্বন্ধে ভালো বুঝি, হ্যাঁ। এবার এটা হচ্ছে ওয়াটার মাইন, এটা কিন্তু পুরো আলাদা। কারণ ল্যান্ড মাইনে কি হয়, আপনি কোথায় মাইনটা লাগালেন সেটার একটা আপনি হিসাব রাখেন নিজের কাছে, যদি কখনো দরকার হয় আপনি সেটা ফেরত নিয়ে আসতে পারবেন, আবার ফিউজ লাগিয়ে দেবেন, কেউ মরবে না। কিন্তু এখনো বর্ডারে কিছু কিছু জায়গায় পুরনো মাইনফিল্ড আছে, যেটা তত হিসাব নেই, এবং আমাদের এই ভারতের সাথে পাকিস্তানের বর্ডারে, এবং সেখানে আমরা কাটা তার দিয়ে ওই জায়গাগুলো ঘেরা আছে, কারণ অনেক সময় আমাদের গ্রামের লোকেদের পা উড়ে যায় ওখানে ঢুকলে, এবং অনেক সময় কুকুর উড়ে যায়, যারা বর্ডারে থাকে তারা জানে এগুলো, ওগুলো ঘেরা আছে। তো এই ওয়াটারের মধ্যে আপনি রেকর্ডটা কি করে রাখবেন? সে তো ভাসমান, সে তো আজকে এখানে কালকে ওখানে, তো খুব ডিফিকাল্ট এই মাইন্ডটা ক্লিয়ার করা। ফলে হরমুজ যদি বন্ধ হয়ে যায়, তো আমার বলতে খারাপ লাগছে শফিকুল, কিন্তু ভারতবর্ষেরও খুব অবস্থা খারাপ হবে। আপনি দেখে নেবেন সোমবার মার্কেট পড়ে যাবে, পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, এবং আরো অনেক কিছু হবে। ভারত কতদিন সেটার আঁচ থেকে বাঁচাতে পারবে নিজেকে সেটা দেখা যাক। বাট আমি বলছি সমস্ত দেশ যেগুলো ডাইরেক্টলি এই যুদ্ধে ইনভলভ না, তাদের কিন্তু একটু অবস্থা মানে অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। আমাদের যেমন একটা বলেছিলাম আপনাকে যে ফার্টিলাইজারের ওপরে আমাদের একটু চাপ আছে, আমরা আনি ইউরিয়া আনি বাইরের থেকে অনেক, হ্যাঁ। এইবার হচ্ছে যে ইরানের ওপর হয়তো আমেরিকা এই মুহূর্তে অ্যাটাক না করে স্যাংশনও করতে পারে, আবার হয়তো বোম নিয়ে সেই একই খেলা খেলতে পারে যেটা গত 40 দিন ধরে খেলছিল, এবং ইরানও ড্রোন নিয়ে সেই একই খেলা খেলতে পারে। এবং এই মুহূর্তে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ইউএইতে আছেন, এবং আমাদের দেশের অনেক লোকেরা আরব কান্ট্রিজগুলোতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেছে, কারণ সেখানে আমাদের প্রায় 1 কোটি ভারতবর্ষের মানুষ থাকেন, এবং তারা যে বাড়িতে টাকা পাঠান সেটারও একটা রেমিট্যান্স বলে সেটাকে, সেটারও একটা দিক আছে, যেটা ভারতের প্রায় $40 বিলিয়ন আছে সেটাও কমে যাবে। এবং সেইখানে যেগুলো মেজর পয়েন্টস, নিউক্লিয়ার, লেবানন, ইউএস এর সমস্ত বেস ক্যাম্পগুলো হটিয়ে দিতে হবে ওই এরিয়ার থেকে। আর এদের হচ্ছে যে ইরানকে মানে ইউরেনিয়াম বানানোর থেকে বন্ধ করে দিতে হবে, এইগুলোর জন্য ঘেটে গেল। আমার ব্যক্তিগত মতামত, এরা কেউই সেরকম ভাবে মানে মানে ত্রাহি ইরান করেনি। আর আমেরিকার ট্রাম্প তো যেই ঘেটে গেছে, জেডি ভ্যান্সকে বলেছেন তুমি ফেরত চলে এসো, কারণ উনি রাগী মানুষ, তো উনি রাগ করেছেন ফেরত চলে আসো, মানে তুমি পৌঁছাও তারপর আমরা মাথায় বোম মারবো বা কিছু, এটা অ্যারোগ্যান্সের সাথে। তো এইখানে একটা কথা বলি যে এইটা প্রথম না, চীন পাকিস্তান মিলে মনে হচ্ছে আমেরিকাকে একটুখানি বোকা বানিয়ে দিয়েছে, কারণ পাকিস্তান তো মেইন চীনের চাকর, আর আমেরিকাও ইউজ করে আসছে পাকিস্তানকে বহুদিন ধরে। আর এখানে একটা বোকা লোক আছে যে একটু গাধার মতো কথাবার্তা বলে, তো তাই জন্য আমার মনে হয় এই এই মুহূর্তে ইরানের কাছে এমন কিছু অস্ত্রশস্ত্র আছে, যেখানে সেই যে একটা দ্বীপ ছিল মনে আছে, যেটা নিয়ে ডিওগো গার্সিয়া বলে আমরা একটা কথা বলেছিলাম ম্যাপে, যে 4000 কিলোমিটার দূরে, তো আমার মনে হয় ওই দ্বীপগুলো এখন আর কি টার্গেট হয়ে যাবে। দুঃখের ব্যাপার এটা পুরো দেশের জন্য, পৃথিবীর জন্য, যে এই টকটা সাকসেসফুল হলো না, এরা ফেরত যাচ্ছে। তো সব থেকে কম যেটা হবে সেটা হচ্ছে যে আমেরিকা ইরানের উপর গভীর স্যাংশন লাগাবে, এবং অন্যান্য দেশকেও এখান থেকে
ইরান থেকে কিছু নিতে দেবে না, আবার আগের জায়গায়। আর সব থেকে খারাপ যেটা হবে যে আমেরিকা এদের অ্যাটাক করবে এবং বড় বড় বোম দিয়ে অ্যাটাক করবে, যেমন বলেছিল আজ রাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা কিছু বলেছিল, একটা সভ্যতা ধ্বংস করে দেবো, যেদিন টক্স হলো তার আগের দিন। তো এখানে আমার এইখানে বক্তব্য শেষ। আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনি আমায় করতে পারেন। না, আমি যেটা ভাবছি যে ইরান যদি এরকম রিজিড থাকে যে হরমুজ খুলবো না, তাতে করে বিশ্বে যে এক সংকট তৈরি হবে। আপনার মনে হয় না যে ট্রাম্প যদি বেশি বাড়াবাড়ি করতে যান, যদি একেবারে পুরো শেষ করে দিতে পারেন সত্যি, সেটা অন্য বিষয়, কিন্তু ওই টুকটুক টুকটুক করে মারবো, ওই এরকম করে কিছু করে উঠতে পারবো না, সেই চাপটা সামলাতে পারবেন কি? আমি সেই সাহসটা কি নতুন করে দেখাতে পারবেন ট্রাম্প, নাকি আবার কোনো অজুহাত খাড়া করে আবারও বলবেন যে ঠিক আছে এতদিন দেখছি, বা আবারও কথা চলছে, যেমন উনি বলে থাকেন? এক। আর দ্বিতীয়ত, আপনি ইসরায়েলকে ডাকা নিয়ে যে কথাটা বলছেন, আমেরিকা কি চায় যে ইসরায়েল আসুক, নাকি ওরা ওই শুধু খেলবে দাদা, আমরা যা বলবো তাই ইসরায়েল শুনবে? নাহলে ইসরায়েলকে ডাকা হোক, সেটা কি আমেরিকা জানতো না? আমেরিকা কি আদৌ বলেছে পাকিস্তানকে ইসরায়েলকে ডাকা হোক? কারণ এরা তো সবাইকে ইউজ করার চেষ্টা করে নিজেদের স্বার্থে, ফলে ইসরায়েলকেও তো কোথাও ভাবতে হচ্ছে যে আমেরিকাই বা কেন বললো না আমাদেরকে ডাকার কথা। আমার দুটো প্রশ্ন করলেন, দুটোই খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম প্রশ্নটার উত্তর দিই। দেখুন, ইউকে বলেছে ট্রাম্প আর পুটিন এই দুজনে মিলে সারা বিশ্বের তেলের দাম বাড়িয়ে দিল। ওপেনলি বলেছে স্টারমার, ইউকের প্রাইম মিনিস্টার, যে এই দুটো মানুষকে আমি ব্লেম করছি তেলের দাম বাড়াবার জন্য। এবার হচ্ছে যদি আবার হরমুজ বন্ধ থাকে, তাহলে দেখুন কাদের জন্য বন্ধ? ইউরোপের জন্য বন্ধ, ইউকের জন্য বন্ধ, কানাডার জন্য বন্ধ, আমেরিকা তো ওখান থেকে কোটা নেয় না কিছু। আর আরেকটা, সেই মনে আছে আমরা কথা বলেছিলাম যে আরেকখানা স্টেট আছে যেটা ওই রেড সির মুখটাতে, যেখানটাতে দিয়ে আমরা রেড সি ওই সুয়েজ ক্যানালে জাহাজগুলো যায়, সেখানটাতে যদি বন্ধ করে দেয়, ওখানে হুতি আছে ইয়েমেনে, তাহলে তো পুরো খেলা জমে যাবে। সেটাও একটা আতঙ্ক যে হয়তো সেটা করবে ইরান। এইবার হচ্ছে যে ভারতের সাথে কিন্তু এখন অব্দি ইরানের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারতের জাহাজ একদিনের জন্য বন্ধ করেনি, একটু সময় লেগেছে। আজকেও ভারতের জাহাজ দুটো বেরিয়েছে, আজকে সকালে, এবং একটা অল্টারনেটিভ রুটও হয়েছে, যেটা দিয়ে ওরা ওমানের পাশ দিয়ে তীর ঘেরেছে, ঘেসে ঘেসে ওই স্টেট অফ হরমুজের পাশ দিয়ে যাচ্ছে আর কি, যাতে মাইন টাইনে না ফাটে। ভারত, পাকিস্তান, ইরাক, চায়না, রাশিয়া, এই পাঁচটা দেশকে তো ইরান আগে দিয়েছিল পারমিশন জাহাজ দেওয়ার। আশা করি সেটা বজায় থাকবে। বাকি ইউরোপের অবস্থা খারাপ হয়ে যাবে, রাশিয়ার অবস্থা আরো খারাপ হবে। এইবার আসি আপনার দ্বিতীয় প্রশ্ন, যে এই যে ট্রাম্পের আবার বোমবারি শুরু করবে, নাকি মানে তারা অন্যভাবে টক্স করবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমেরিকা আপনি রাশিয়ার অবস্থা আরো খারাপ হবে কেন বললেন? রাশিয়ার অবস্থা ভালো হবে বললাম, সরি আমার মুখ দিয়ে খারাপ বেরিয়ে গেছে, হয়তো ভালো হবে। তারা তেলটা বিক্রি করতে থাকবে এবং এবং তারা গুছিয়ে নিচ্ছে, এবং তারা খুব সুন্দরভাবে ইউক্রেনও যা ইচ্ছে তাই করছে। আচ্ছা, ইসরায়েল নিয়ে আপনি একটা প্রশ্ন করলেন, এখানে আমি একটু দ্বিমত পেশ করব। আমেরিকা সব কটা দেশকে ইউজ করেছে, আমার ব্যক্তিগত মতামত। দেখুন, এগুলো তো অ্যানালিসিস, আপনিও মত রাখতে পারেন, আমিও মত রাখতে পারি, অন্যরাও রাখতে পারেন। গত পরশু আমার একটা কলেজে লেকচার ছিল পশ্চিমবঙ্গে, সেখানে আমি গিয়ে এটা কথাটা বলেছিলাম যে আমেরিকা সারা বিশ্বের দেশগুলোকে ইউজ করে, ইউজ অ্যান্ড থ্রো। বাংলাদেশকে ধরুন ইউজ করলো, পাকিস্তানকে তো ইউজ করেছে 4 দশক 5 দশক ধরে। ইসরায়েল কিন্তু আমেরিকাকে ইউজ করে। আমেরিকা হচ্ছে ইসরায়েলের প্রক্সি আমার আমার মতে। যেমন হিজবুল্লাহ আর হুতি আর হামাস হচ্ছে ইরানের প্রক্সি, আমেরিকা হচ্ছে। কারণ আমেরিকার কি দরকার ছিল অত দূর থেকে সেখানে বসবার? সাহায্য করতে পারতো ইসরায়েলকে, দরকার ছিল না, ব্যবহৃত হয়েছে, আমার ব্যক্তিগত মতামত। তো তাই জন্য কালকে দেখলাম ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তার দেশের উদ্দেশ্যে পুরো ম্যাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝাচ্ছেন যে কতটা তিনি অলরেডি লাভ করে ফেলেছেন যদি এই টক সাকসেসফুল না হয়। কালকে যখন টক চলছে, যে তোমরা চিন্তা করো না, টক হলে কোনো ব্যাপার না, আমি হামাসকে তো ঘুরিয়ে দিয়েছি। এবং কালকেও ওনারা হামাসের ওপর অ্যাটাক করেছেন ওইখানে, ইসরায়েলের মানে গাজা স্ট্রিপে। বলছে হুতিকেও প্রায় শেষ করে এনেছি, হেজবুল্লাহরও অনেকটা শেষ করে দিয়েছি, ইরানকে ঘুরিয়ে দিয়েছি, ইরানের ডিফেন্স বলে কিছু নেই এখন আর। এবং যা যা আমাদের কর্তব্য ছিল, যেটা আমরা 10 বছর 20 বছরে পারিনি, সেটা আমি কিন্তু করে দিচ্ছি। ম্যাপে দেখাচ্ছেন উনি ভালো করে নিজের দেশবাসীকে। কোথাও আমার মনে হয় ট্রাম্পের মতো লোকেরা যারা একটু মানে একটু হাওয়া চায়,
যারা মানে আপনি খুব ভালো দেখতে, আপনি খুব শক্তিশালী, আপনার কথাগুলো মানে কোনো একটা চুটকি বললো তো খুব হাসতে শুরু করলো, তাদের ব্যবহার করা যায়, লোকে ব্যবহার করতে পারে। ট্রাম্প খুশি হয় সেই রকম করলে, কেউ ইয়েস স্যার বললো সে খুব খুশি। আমার মনে হয় ইসরায়েল সেটা করে, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে থ্যাংক ইউ বলছি বলে একটুখানি ব্যবহার করে নিয়েছে। আমেরিকা এখন গভীরভাবে ফেসে গেছে। এখান থেকে পরিত্রাণ আবার কি করে করবে, জেডি ভ্যান্স পৌঁছাক, তারপরে অ্যাকশনটা বুঝতে পারছি না, হয় তারা স্যাংশন করবে, আর নয় চুপচাপ থাকবে, কিছুদিন পরে চুপ হয়ে যাবে, আর নয় আবার ট্রাম্প একটা যুদ্ধ করবে। কারণ না, না, অলরেডি আমি আমি ওই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই, যেটা বলছিলাম যে সংকটটা তৈরি হতে পারে নতুন করে আক্রমণ করতে গেলে। তো উনি তো এই কদিন লড়ে তো বুঝে গেছেন যে কীরকম একটা ভৌগোলিক সমস্যা। তো আমি বলছি সেই সাহসটা কি ধরবেন নাকি? যদি পরমাণু বোমা মেরে একেবারে উড়িয়ে দেয় পুরোপুরি সেটা অন্য বিষয়, কিন্তু ভালো এইভাবে কি এই সাহসটা ভালো নেবেন আবার? ভালো আমি আপনাকে বলি, আমরা যখন আমি যখন চাকরিতে ছিলাম, হাই রিস্ক মিশন হলে আমি জওয়ানদের, আমার আন্ডারে যারা ছিল আদার র্যাঙ্কস বলে, জেসিও আর অন্যান্য অফিসার, আমি নিজে যাচ্ছি যখন, তাদের যখন ব্রিফিং করতাম, একটা কথা বলতাম যে নির্বোধ মানুষ আর সাহসী মানুষের মধ্যে যে ফারাকটা, সেটা খুব পাতলা। সাহস দেখাও, নির্বুদ্ধিতা করো না। এবার কেন বলতাম, অনেক লোক সাহস দেখাতে গিয়ে ছুটে, টেররিস্টরা গুলি করছে, ছুটে তার মুখের সামনে চলে গেল তাকে মারবে বলে। ওটা হচ্ছে নির্বোধের কাজ, সাহসীর কাজ না। সাহসের কাজ হচ্ছে গুলিটা ফুরিয়ে যাক, আরাম করে মারবে। তো এরকম, তো এইটা আমরা বলতাম, এটা সারা পৃথিবীতে এটা কথাটা প্রযোজ্য, যে ভেরি থিন লাইন বিটুইন ব্রেভারি অ্যান্ড স্টুপিডিটি। একজন সাহসী মানুষ আর একজন নির্বোধ মানুষ, তার মধ্যে যে ফারাকটা সেটা খুব পাতলা। ট্রাম্প হচ্ছে নির্বোধ মানুষ, না হলে ট্রাম্প এর মধ্যে ঢুকতো না। নির্বোধ মানুষ যে নিজেকে মনে করে খুব চালাক, কারণ সে ফেসেছে, এই যুদ্ধে সে ফেসেছে, তার সৈন্যরা মরছে, তার যুদ্ধ জাহাজ মরছে, একটা পাইলটকে উদ্ধার করতে গিয়ে 6টা যুদ্ধ জাহাজ ওখানে রেখে চলে এলো, এবং সে এখন পরিত্রাণ করবার জন্য, দেখুন এই জেডি ভ্যান্স একমাত্র লোক এই যে যুদ্ধের বিপক্ষে ছিল। ও কনস্ট্যান্ট এখান থেকে, আপনার প্রোগ্রামে আমি বলেছি, জেডি ভ্যান্স এখান থেকে সটকাতে চাইছে, ট্রাম্পের থেকে দূরত্ব রচনা করছে, তাকে পাঠিয়ে দিল, বাঘের মুখে ওকে ফেললো, যাও ইরানের লোকগুলোর সাথে দেখা করে এসো, যে যদি ওখানেও বোম ব্লাস্ট করে দেয়। এবং এরকম একটা চিন্তা যে ফেল হয়ে গেলে জেডি ভ্যান্সের দোষ, আর যদি সাকসেস হয় তাহলে আমি কৃতিত্বটা নেব। এবং বলেন উনি, যে মুখের ওপর বলছেন যে যদি ফেল হয় তোমাদের বলবো, আর যদি সাকসেস হয় আমি হাততালিটা নেব। তো ফলে এই এই কি বলবো এটাকে, আপনার যে প্রশ্ন যে এখানে উনি কি নির্বোধ যে ওখানে আবার করবেন, কারণ উনি মনে করেন ওনার শক্তিটাই শেষ কথা। উনি না, দেখুন আমেরিকা তো কোনো সিভিলাইজেশন না, সাম্রাজ্য তো না। আমেরিকাটা বুঝতে পারে না, 250-300 বছর আগে আমেরিকা বলে তো কিছু ছিল না। না, আপনি যদি দেখেন এই দেশগুলো অন্য নামে হয়তো ছিল, কিন্তু পার্সিয়া ছিল নামটা, কিন্তু 3000 বছর পুরনো। যেমন ভারত, আমি আপনাকে বলেছিলাম একদিন, চায়না, এরা বহু পুরনো সভ্যতা। এবার কি হচ্ছে, এরা তো সভ্যতা না, এরা কিছু লোক এসে জোগাড় হয়ে গেছে 250-300 বছরের সভ্যতা। ফলে এরা জানে না যে একটা সভ্যতাকে ওই রকম ভাবে 9 কোটি লোককে তো গলা টিপে টিপে মারা যায় না, 10 কোটি মানুষকে তো ওরকম ভাবে ইন্ডিভিজুয়ালি মারা যায় না। তো যে বেঁচে থাকবে সেই লড়াইটা চালিয়ে যাবে। তো ফলে এখানে উনি হয়তো ওই বোকামিটা আবার করবেন, আরো একটা কোনো বড় যুদ্ধ জাহাজ আনবেন, আর সব থেকে বোকা হবেন যদি, যেটা আমরা আশঙ্কা করছি, যদি উনি নিউক্লিয়ার ব্যবহার করেন। আর একটা বিষয়, শেষ প্রশ্ন আপনাকে, পাকিস্তান তো ঘেঁটেই দিল, কার্যত পারলো না। আচ্ছা, ভারত কি এই অবস্থানটা নিতে পারে না, নাকি নিতে চায় না? ভারত কি একটু আগে, খুব ভালো কোশ্চেন, আমরা দুদিন ধরে সবাইকে শুনছিলাম, বিশেষ করে ভারতের যারা ভেতরে থেকেও ভারতের নিন্দা করতে আনন্দ পায়, ভারত কাজকালা পেল, ভারত কিছু পেল না, পাকিস্তান নিয়ে পালিয়ে গেল। আমি আপনাকে বলি, আমি পরশুদিনও বলেছিলাম ভারতের এটাতে জড়ানো উচিত না, চ্যানেলে একটু আগেও বললাম, ভারত এই ঝামেলার মধ্যে, পৃথিবীতে কতগুলো জায়গা আছে যেগুলোতে জড়ানো উচিত না। আফগানিস্তান এরিয়াতে জড়ানো উচিত না, সেন্ট্রাল এশিয়ান রিপাবলিকে জড়ানো উচিত না, ওয়েস্ট এশিয়াতে জড়ানো উচিত না। কারণ এই ঝামেলার খাদ এত গভীর, যে জড়াবে সেও টেনে নিয়ে চলে যাবে। এবং এটাতে পাকিস্তান জড়িয়েছে কেন? পাকিস্তান হট করে ভাবলো যে তারা একটু ফেমাস হবে। পাকিস্তানের কিন্তু আসল কাজটা ছিল ওখানে প্লেন যখন নামবে গিয়ে রিসিভ করা, স্যালুট ট্যালুট মারা, নিয়ে আসা কার্পেটের ওপর দিয়ে, এবং খেতে দেওয়া এসি টেসি, এবং আপনার ওখানে যাতে টক্সটা চলতে পারে সেইটা সিকিউরিটি একটা প্রোভাইড করা, এবং নাম কেনা। এবং সেইগুলো করবার জন্য পাকিস্তান তৈরি ছিল, যেমন ধরুন বিয়ে বাড়িতে ক্যাটারার হয়,
ব্যান্ড পার্টি হয়, সেই কাজটা। এমন না যে পাকিস্তানের কথা শুনে এরা চলছে, কারণ পাকিস্তানের কথা শুনলে তো টক্স হয়ে যেত। তো আমেরিকাও যেমন ব্যবহার করছে, ইরানও ব্যবহার করেছে পাকিস্তানকে, এতে কোনো সন্দেহ নেই। এরা ব্যবহৃত দেশ, বা ভারত ডিসিশন মেকিং দেশ। ভারতকে যদি ভারতের টক হতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প একটা কাগজ পাঠিয়ে বলতে পারতো না এইটা তুমি পোস্ট করো ভারতের প্রধানমন্ত্রীকে, যেটা আপনি দেখেছেন একটা ড্রাফট, পাকিস্তান প্রাইম মিনিস্টার ড্রাফট প্লিজ বলে একটা লেখা, সেই লেখাটা দেখে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা তার সেক্রেটারি কেউ লিখেছে, সেইটা পোস্ট করে দিয়েছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ। পোস্ট করার পরে পৃথিবীতে হাহাকার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডিলিট করে ড্রাফটটা কেটে দিয়ে আবার পোস্ট করেছে। আপনারা সবাই জানেন এটা নিয়ে আশাসি হচ্ছে যে আমেরিকার লোকেরা ওদেরকে ব্যবহার করছে, ওদের অফিস থেকে ব্যবহার করছে। তো এইটা তো ভারত হলে করতে পারতো না, কোনো স্ট্রং দেশ তো এটা করবে না। তো ফলে খুব ভালো হয়েছে ভারতের মধ্যে ঢোকেনি। ওই দুদিনের গৌরব পাকিস্তান পেয়েছে, পাকিস্তানে তো মনে হচ্ছে দিওয়ালি চলছে, এত আনন্দ যে আসিম মুনির আর ওরা নোবেল পিস প্রাইজ পাবে ক্যাটারিং করবার জন্য আর টেবিল লাগানোর জন্য আর এসি চালানোর জন্য। এবার এখন সেখান থেকে পাকিস্তানকে মানে কি অবস্থায় এসে গেছে দেখা যাক। এবং পাকিস্তান এটাও বলেছে আবার একটা টক হবে, আমরা আবার হোস্ট করব। না, তো ওরা এই ওরা তো ওরা এমনি তো পাকিস্তান, যা যা জ্বালানি সংকটে আছে, ভাবছে হয়তো তেল ফেল যদি বিনা পয়সায় পাওয়া যায় কিছু আর কি, হ্যাঁ আশা একদম অনেক, তেল আশা অনেক। তেল তেল টাকা। আরেকটা জিনিস, ভারত তো কিছুদিন আগে G20 হোস্ট করেছিল, আপনারা দেখলেন তো। তো এই ছোট ছোট মিটিং গুলো ভারত হোস্ট করবার মতো নয়, বড় গেম। ভারতের পরে অলিম্পিক হোস্ট করবে ভারত, চীন, আমেরিকা, এদের এক নিঃশ্বাসে বলা হয় রাশিয়া। পাকিস্তানের মতো দোষরা এই সমস্ত কাজ করবার জন্য ঠিক আছে। ভারত খুব ভালো হয়েছে ভারতের মধ্যে ঢোকেনি, আমার ব্যক্তিগত মতামত। খোঁচড়গিরি করে যদি কিছু পাওয়া যায়, আর ভারত কনস্ট্রাকটিভ একদম যে প্রোগ্রামগুলো একদম সেগুলো অর্গানাইজ করে, এইসব যুদ্ধ টুদ্ধ নিয়ে এসব করতে চাই না, তবে হ্যাঁ আক্রমণের কিছু হলে তাকে জবাব দেওয়ার ক্ষমতাটা রাখে। আমি আরেকটা কথা বলে শেষ করব বা আপনাকে জানতে চাইবো, এই যে ইরান আপনি বললেন না যে খামেনির ছবি নিয়ে গেছেন, ফ্লাইটে যাওয়ার সময় যাদেরকে বাচ্চাগুলোকে মারা হয়েছিল তার ছবি নিয়ে যাওয়া হয়েছে, আপনার কি মনে হয় এর মাধ্যমে দেশের লোককে একটা অন্যরকমের আবেগের জায়গাটাতে বাঁধতে চাইলেন ইরানের এই কর্তৃপক্ষ, যে চুক্তি হোক বা না হোক দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখতে হবে, সুতরাং এই একটা মেসেজ আমরা দেবো যে দেখো মিটিংয়ে যাচ্ছি বটে কিন্তু আমি আমার দেশকে ভুলিনি, আমার বাচ্চাদের সেই কান্না ভুলিনি, আমার নেতাকে ভুলিনি, সুতরাং চুক্তি হওয়া মানে অনেক চুক্তি নিয়ে মনে হচ্ছে ওনারাও খুব একটা আশাবাদী ছিলেন না, কিন্তু দেশকে ঐক্যবদ্ধ করে রাখবো এটাও কি কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টাতে এটা করলেন ওনারা আবেগটাকে? অতি যথার্থ কথা বলেছেন আপনি, একেবারে 100 আউট অফ 100 আপনার প্রশ্নটি। সেটা হচ্ছে ইরানে এই যখন এই সমস্ত ঝামেলা শুরু হয়নি, তখন আগের যিনি মারা গেছেন আয়াতুল্লাহ, তার বিরুদ্ধে একটা জনরোষ ছিল, বিশেষ করে নারীদের মনে এবং বেশ কিছু মানুষের, এবং তিনি যারা যারা জনরোষ দেখাতো তাদেরও মেরে দিতেন। এবং সেইখানে সেটা একটা বড় পার্সেন্টেজ, বাট একটা বড় পার্সেন্টেজ আবার তাকে সাপোর্টও করতো। এখন কি হয়েছে, বহিঃশত্রু যখন এসে গেছে তখন দেশ ইউনাইটেড হয়ে গেছে। এবং এখন জানেন ইরানের যারা আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, এমন বেশ কিছু বড় বড় মানুষ, আমাদেরও দেশের যেমন অনেকের বাইরে থাকে, তারা সব ইরানে ফেরত এসেছিল, যারা এই রেজিম থেকে পালিয়ে গেছিল। না, এখন আমরা রেজিমের সাথে ঝগড়া করব না, এখন আমরা দেশে ফিরে গিয়ে মরবো, কারণ ট্রাম্প আমাদের মেরে ফেলবে। তো এই ব্যাপারটাতে একটা ঐক্য হয়। তো ওই মেসেজটা ছিল তাদের জন্য, যে দেখ আমরা কি কবে আমেরিকাকে দেখাচ্ছি। এবং তার সাথে সাথে এটা আরো অনেকের জন্যই মেসেজ ছিল, আমেরিকার জন্য মেসেজ ছিল যে তোমরা একটু গিল্টি ফিল করো যে ওই স্কুলের বাচ্চাগুলোকে তোমরা মেরেছো, এবং তোমরা একটু মাথা নিচু করে কথা বলো, কারণ আমরা ওই ব্যাচটা পড়ে আসি, পড়ে পড়ে এসছি। আপনি লোকাল লেভেলে চিন্তা করুন না, ধরুন এখানে কোনো একটা পলিটিক্যাল পার্টির ফাংশন হচ্ছে, অপোজিশন পার্টির ব্যাচ পড়ে আমরা যদি চলে যাই, তাহলে সেখানে কি ঝামেলাটা হবে। তো সেরকম হয়েছে, ওদের তো সেটা শুনতে হয়েছে। হ্যাঁ, তবে আমি যতটুকুনি জানি ডাইরেক্ট কথা হয়নি, কথা হয়েছে ভায়া পাকিস্তান, মুখোমুখি নাকি ওরা বসেনি এখন অব্দি, জানি না, হতেও পারে। আমি যতটুকুনি দেখেছি যে একটা ঘরে ওরা বসেছে, একটা ঘরে ওরা বসছে, পাকিস্তান গিয়ে গিয়ে এর কথা ওর কথা চালাচালি, এটা হয় ডিপ্লোমেসিতে। তো এইবার দেখা যাক, টক্স তো ভেঙে গেল। বাকি আপনি যেটা বললেন যথার্থ বললেন। আপনি যে প্রসেসটা বলছেন এ তো এইভাবে আমাদের বিয়ে হয় মুসলিমদের, মুখোমুখি না বসিয়ে। আপনি রাজি আছেন, কবুল, হ্যাঁ এদিকে কবুল, মানে ওই টাইপের কবুল কবুল টাইপের ব্যাপারটা হয়েছে বলছেন? হ্যাঁ, মানে পয়েন্ট এক্সচেঞ্জ হয় আর কি, কারণ না হলে তো ওই মানে ঝগড়া হয়ে যেতে পারে, একটা একটা বড় জায়গায় চলে যেতে পারে। এর আগে একটা একটা দেশ ছিল কাতার, তারা খুব এই এই মিটিং গুলো করাতো। হ্যাঁ, আপনি দেখেছেন হয়তো। এখন কাতার করাতে পারছে না কেন, বলতো কাতারের উপর তো অ্যাটাক হয়েছে। ওমানও তো সেই জন্য ওমানও ওমানও এর মধ্যে থাকতো, ওমানও করাতো, হ্যাঁ। একদম 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 একদম। তো ফলে এইগুলো ওদের উপর অ্যাটাক হয়েছে বলে ওরা এখন আর করাতে পারছে না। ভারতের এর মধ্যে কোনো ইনভলভ নেই। আর আর ভারত মানে লাকি, এরা যদি সবাই ইনসিস্ট করতো তাহলে ভারতকে হয়তো করতে হতো।
না করেছে ভালো হয়েছে ভারতে। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য, লম্বা ব্যাখ্যা আমরা পেলাম। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস লম্বা একটা ব্যাখ্যা দিলেন এবং আপডেট দিলেন কি হয়েছে। জেডি ভ্যান্স উনি তো বেরিয়ে গেছেন পাকিস্তান থেকে, চুক্তি হয়নি, কিন্তু তারপর কি হবে এটা এখন আমাদের সকলেরই একটা কৌতূহলের মধ্যে ব্যাপারটা হয়েছে আর কি। তো আপনারা কি মনে করেন কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কী বা করা উচিত ছিল, কী বা হতে পারে? দর্শক অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন, বা এইরকম যে পুরোটা ঘেটে যাচ্ছে এর জন্য কাদেরকে দায়ী করবেন। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।